নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা তো এত বড় একটা কাজ করে দেখিয়েছে, সমস্ত টেররিস্টদের বিরুদ্ধে ডিম যুদ্ধ করেছে বলে কথা। তো তাকে তো এবার পুরস্কার দেওয়া হবে। তো সে উপস্থিত হয়েছে ওই পুলিশ ব্যারেকে, তাকে ডাকা হচ্ছে। সে স্টেজে গিয়ে উপস্থিত হয়েছে। এরপরে মনতোষ স্যার যিনি আছেন, ডিজি সাহেব, তিনি বলছেন যে যেই কাজটা গঙ্গা আর অর্জুন মিলে করে দেখিয়েছে সেটা আমার মনে হয় না অন্য ডিপার্টমেন্টের অন্য কেউ থাকলে তারা করে দেখাতে পারতো। এইরকমভাবে ডিম যুদ্ধ করাটা মানে যথেষ্ট মনের জোর আর সাহস থাকা চাই, যেটা গঙ্গা আর অর্জুন করে দেখিয়েছে। তো এছাড়াও এরপরেও গঙ্গা যেটা করেছে, মানে ও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বোমটা নিয়ে ও মানে আলাদা চলে গেছে, যাতে ওর ক্ষতি হয় হোক, কিন্তু দেশের মানুষের ক্ষতি না হয়। তো এই যে ব্যাপারটা করে দেখিয়েছে, তাই বলছে আজকালকার দিনে গঙ্গার মতো স্বার্থত্যাগী মানুষ আর একটাও খুঁজে পাওয়া যাবে না। বলছে যে হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামীরা নিজের জীবন বাজি রেখে দেশের জন্য নিজেদের তারা দেশের স্বার্থে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তেন আর মৃত্যুবরণ করতেন। বলছে আমি বাজি রেখে বলতে পারি, আমার এই ডিপার্টমেন্টে মানে গঙ্গা অত্যাধিক সাহসের সঙ্গে নিজের জীবন বাজি রেখে শরীরে বোম নিয়ে যেইভাবে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, সত্যি আমি ওখানে উপস্থিত ছিলাম, আমার ওকে একটা স্যালুট দিতে ইচ্ছে করছিল। বলছে গঙ্গা সত্যি কুর্নিশ পাওয়ার মতো উপযুক্ত কাজ করেছে। এই বলে সবাই হাততালি দিচ্ছে গঙ্গার জন্য। গঙ্গা যা করেছে এই জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে গঙ্গাকে ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। মন্ত্রীমশাইকে অনুরোধ করায় মন্ত্রীমশাই সেই অ্যাওয়ার্ড গঙ্গার হাতে তুলে দেয়, আর সবাই হাততালি দিচ্ছে। অর্জুন তো খুব খুশি গঙ্গার জন্য। এবার গঙ্গা তো মন্ত্রীকে প্রণাম করে। এরপরে মনতোষ স্যার বলছেন যে এবার তুমি নিজের মতো করে সবার উদ্দেশ্যে কিছু বলো। তো গঙ্গা অর্জুনের দিকে তাকালে অর্জুন বলে যাও। গঙ্গা তখন মাইকের সামনে আসে। গঙ্গা এবার বলছে আজকে আমি যে এত বড় পুরস্কারটা পেলাম এটার যোগ্য আমি একা নই, আমার পাশে স্যার না থাকলে। তখন অর্জুন বলছে না গঙ্গা, এটার উপযুক্ত যোগ্য তুমি, আমি কিচ্ছু করিনি, যা করার তুমিই করেছো। তুমি সাহসিকতার একটা মানে কি বলবো মানে একটা উদাহরণ হয়েছে। তোমাকে জীবনে অনেক বড় পুলিশ হতে হবে, এখনো অনেক কাজ করা বাকি, অনেক পথ চলা বাকি, তোমাকে অনেক বড় হতে হবে জীবনে, তাই বলছে। তো এই বলে সবাই হাততালি দিচ্ছে। তো গঙ্গা তখন বলছে আপনি আমার পাশে থাকলে আমি ঠিক পারবো স্যার। এবার মন্ত্রীমশাই উঠেছেন সবার উদ্দেশ্যে কিছু বলতে। মন্ত্রীমশাই সবাইকে বলছেন যে আমার যখন নাতিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, আমি অর্জুনকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছিলাম, আর গঙ্গাকে তো আমি পাত্তাই দিইনি। তাই আজকে জনসমক্ষে আমি তাদের কাছে ক্ষমা চাইছি। এই বলে হাত জোর করে ক্ষমা চাইছে। অর্জুন বলছে এটা আপনি কি করছেন? বলে না, আমাকে ক্ষমা চাইতে দাও, আমি একজন জনপ্রতিনিধি, আর ভুল করে আমি যদি ক্ষমাই না চাইতে পারি তাহলে আমি কেমন জনপ্রতিনিধি হলাম, তাদের জন্য আমি কীরকমভাবে কাজ করব। এই বলে তখন সবাই হাততালি দিচ্ছে, আর মন্ত্রীমশাই আবার সবার সামনে হাত জোর করে গঙ্গার অর্জুনের কাছে ক্ষমা চাইছে। গঙ্গা বলছে না না, এমনটা করে আমাদেরকে লজ্জা দেবেন না, তখন আপনার মনের পরিস্থিতি যা ছিল সেটা করাটাই স্বাভাবিক ছিল, আমরা বুঝি সেটা, আপনি এরকম করবেন না, তাই বলছে। এবার গঙ্গাকে বলছে যে আমি মন্ত্রী হিসেবে তোমার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, তোমরা দেশের জন্য যা করেছো। এই বলে গঙ্গাকে আশীর্বাদ করে, অর্জুনকেও বেস্ট অফ লাক জানিয়ে এবার মন্ত্রীমশাই যান। এবার তো পুলিশ ডিপার্টমেন্ট থেকেও বলছে যে আমরা চাই যে গঙ্গা অনেক ভালো ভালো বড় বড় কাজ করুক, আর গঙ্গা অনেক বড় হোক, অনেক বড় পুলিশ হোক। তো গঙ্গা খুব খুশি। এবার গঙ্গা স্টেজ থেকে নিচে নেমে আসে। তো গঙ্গার সঙ্গী সাথী মানে অর্জুনের বাকি টিমরা, ওরা তো খুব একদম হই হই করছে। উপালিও আসে দৌড়ে, খুব খুশি সবাই গঙ্গার জন্য। এবার গঙ্গাকে ওর জেঠি মানে অর্জুনের জেঠি ফোন করেছে তাড়াতাড়ি বাড়ি রাখছে, বলে হ্যাঁ দেরি হবে না, এক্ষুনি চলে আসবো বাড়িতে। ওদিকে মেঘনাথ গেছে অহনার বাড়িতে, আর অহনা করছে ভাঙচুর একেবারে জিনিস। মেঘনাথ ফোনে কথা বলছে আর ও সামলাতে পারছে না। অহনা বলছে এত বড় হ্যাঁ ও গঙ্গাকে সবার সামনে জড়িয়ে ধরলো, ওর এই বেলাতে ছোট হলো না, ওর পজিশন ডাউন হলো না, আমার বেলাতেই যত সব কিছু হচ্ছে, হ্যাঁ কি করে পারলো বাবা। ওদিকে আপসেট, আমি কি করব, আমি আর নিতে পারছি না, এরকম বলে যাচ্ছে আর সমানে জিনিসপত্র ফেলছে। এরপর মেঘনাথ বলছে এই রাখুন রাখুন ফোনটা রাখুন, আর বলছে এই কী করছো কী করছো, মাথা ঠান্ডা করো। বলছে মাথা ঠান্ডা করো দেখো, এই বলে অহনাকে বসায়। বলছে দেখো মাথা গরম করার হলে, জিনিস ভাঙচুর করার হলে আমিও 4টা জিনিস ভাঙচুর করতাম, বুঝতেই তো পারছো আমার সাথেও কত কি হয়েছে তাই না। আমি আর তোমার বাবা মিলে প্ল্যান করলাম, তো শেষে কি হলো, প্ল্যানটা ফেল করলো। এবার উনি আমাকে 2-4টা কথা শোনাবেন, গুন্ডা দিয়ে মেরেও দিতে পারেন হয়তো, এর আগে তো তাই করলেন, কত অপমানটাই না সহ্য করলাম বলো। তো আমি কি মাথা গরম করে আছি? মাথা গরম করে কোনো সলিউশন হবে না। গঙ্গা অর্জুনের মনে এত বড় জায়গা করে নিয়েছে, তো সেইটার জন্য ধৈর্য ধরতে হবে। এদিকে অর্জুন আর গঙ্গা বাড়ি ফিরেছে। ওর জেঠিমা বলছে দাঁড়া দাঁড়া আগে বরণ করি, এই বলে বরণ করে ওদেরকে ঘরে ঢোকাচ্ছে। তো আশীর্বাদ করছে যে জীবনে অনেক বড় হ, দুজনেই ঘরে বাইরে সব জায়গায় দাপিয়ে বেড়া। গঙ্গাকে বলছে তুই একবারও নিজের কথা ভাবলি না, তুই নিজের জীবন বাজি রেখে সবার জন্য ঝাঁপিয়ে পড়লি, তাই বলছে। গঙ্গা বলছে আমি চলে গেলে কার কি হবে বলো। তো উপালি বলছে একদম এরকম কথা বলবে না, খুব বেশি জেনে গেছো না তুমি। তো অর্জুন বলছে ওকে বলে লাভ নেই, ওই কোনো কথা একবারে শুনেছে তাহলেই হয়েছে, ওর নাম হচ্ছে গঙ্গা পাল।
তো গঙ্গা বলছে, দেখছো তো যে ঠিক এমন করছে, সবসময় আমাকে বকাবকি করার ফিকির খুঁজতে থাকে। আমি কি করব, আমি তো বোমটা হাতে নিয়ে দৌড়চ্ছিলাম, এবার আচমকা জলে পড়ে গেছি, আর জলে পড়ে গেছি বলেই তো বোমটা সার্কিট হয়ে গেছে না। তো অর্জুন বলছে, কি হয়ে গেছে? তো বলছে যে, জেঠি তুমি তাড়াতাড়ি আরতিটা সারো, বুঝলে, তাড়াতাড়ি ঘরে যেতে হবে, কারণ ওর ইংরেজিটা না ওর বোমের থেকেও বেশি ভয়ঙ্কর। এই বলে সবাই হাসাহাসি করছে। তো উপালি বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মেয়েটাকে আর বকবকি করিস না, তবে গঙ্গা শোনো, সব কিছুকে কিন্তু এরকম শর্টকাট করে নিলে হবে না, হ্যাঁ? ওটা বোমা, শর্টকিট হয়ে যায়নি, ওটা শর্ট সার্কিট হয়ে গেছিলো, মনে থাকবে? গঙ্গা মাথা নাড়াচ্ছে, হ্যাঁ। তো বলছে, এই আয় আয় ভেতরে আয়, দেখ আমিও কেমন তোদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। অর্জুনের জেঠিমা বলছে, লাই ভেতরে আয়, তুই তো আমার ঘরের লক্ষ্মী, এই বলে ভেতরে নিয়ে আসছে। তখন অর্জুনের মা এসছে, বলছে এই যে শুরু হয়ে গেল এবার মাতামাতি এদেরকে নিয়ে। তখন জেঠিমাও ছেড়ে কথা বলছে না, জেঠিমা বলছে, মাতামাতি করার মতোই তো হয়েছে রে ছোট, তাই তো মাতামাতি করা হচ্ছে। বলছে, এবার কিন্তু গা জোয়ারি হচ্ছে, তোর ভালো লাগছে না, তোর গা জ্বলে যাচ্ছে, সেটা সম্পূর্ণ তোর ব্যক্তিগত মানে সমস্যা। আমাদের সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক যেটা বলছে আমরা সেটাই করছি। অর্জুনের মা থ মেরে গেছে যে জেঠিমাকে এরকম বলতে দেখে। দিদিভাই তুমি কি করছো, তুমি এইভাবে সবার সামনে আমাকে ছোট করছো? যে ছোট করছি না রে, শাসন করছি। তুই আমাকে নিজের দিদি বলে মনে করিস কিনা জানি না, কিন্তু আমি আর তোর দাদা তোকে তোকে নিজের বোনই ভাবি। আমি আজ অব্দি তোকে কোনো কথা বলিনি, কেন জানিস? কারণ তোর দাদা চিরটা কাল বলে এসছে, তুই ছোট, তুই অবুঝ, তুই ভুলচুক করবি, আর সেটা আমাকে মেনে নিতে হবে, তোকে বকাবকি করা যাবে না, তাই করিনি। বলে দিদিভাই বলে, থাক, এখন আর এইসব কথা নিয়ে আলোচনা করা যাবে। অর্জুনের মা কিছু না বলে ওখান থেকে চলে যায়। অর্জুনের মা কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এরপরে উপালি ওর মাকে নিয়ে ঘরে যায়, যে মা তুমি ঘরে চলো। এরপর জেঠিমা মানে বলছে আর কি, গঙ্গা বলছে, আমি জেঠিমাকে এরকমভাবে কথা বলতে কখনো দেখিনি। পিয়ালি বলছে, এখানে দাঁড়িয়ে থেকে ঝামেলা বাড়াস না, চল ঘরে চল, এর আগেও একচোট হয়ে গেছে অলরেডি, চল ঘরে চল। এই বলে ঘরে নিয়ে যায়। তো অর্জুন বলছে, আর ঝামেলা শেষ নেই। এই বলে অর্জুনের কাছে ওর মনতোষ স্যারের ফোন আসে। তো বলছে যে, হ্যাঁ স্যার বলুন। বলছে যে ওই গুন্ডাগুলো নাকি কনফেস করেছে যে এর মধ্যে নাকি একজন পুলিশ ইনভলভ আছে। তো অর্জুন বলছে, ঠিকই ভেবেছিলাম, শস্যের মধ্যে ভূত আছে, তো কে সে? তো বলছে যে, আমি এক্ষুনি আসছি ডিপার্টমেন্টে। বলে, না না এক্ষুনি আসতে হবে না। বলে, না স্যার, আমাকে আসতেই হবে, আমাকে আজকেই জানতে হবে যে এই কাজটা কে করেছে। এই বলে অর্জুন সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে মেঘনাথ বলছে অহনাকে ঠান্ডা হতে। অহনা বলছে, কি করে বলতে পারছো তুমি ঠান্ডা হওয়ার কথা? তুমি কি মানে, আমরা হেরেই চলেছি, একটার পর একটা কেস আমরা হেরে চলেছি, তুমি বুঝতে পারছো তুমি কিভাবে ঠান্ডা হতে বলছো? তো মেঘনাথ বলছে, দেখো, মাথা গরম করে কোনো কিছু হয় না, সেটা আমি এতদিনের অভিজ্ঞতায় বুঝেছি। মাথা ঠান্ডা করে সলিউশন খুঁজতে হবে, কারণ আমি জানি যে এই সলিউশন বেরিয়েও যাবে, আর আবার আমরা ঠান্ডা মাথায় কোনো বড়সড় প্ল্যান করতে পারবো, এটা আমি জানি। আর গঙ্গা অর্জুনের উপর অ্যাটাক হবে, সুতরাং চিন্তা করো না। আর তোমাকে একটা খুশির খবর দিই। অহনা তো শান্ত হচ্ছে না, তাই বলছে খুশির খবর দিই, যে ওই যে দুজন টেররিস্টকে ধরা হয়েছে তারা কনফেস করেছে। তারা বলেছে যে ডিপার্টমেন্টের একজন পুলিশ সেখানে যুক্ত আছে। তো অহনা বলছে, কি বলছো তুমি, তুমি তো ধরা পড়ে যাবে তাহলে। তো বলছে যে, পড়বো না, সেরকমভাবে কন্ট্যাক্ট হয়েছিল, কারণ এখানে পুলিশ বলতে অতনু, কারণ ওকেই আমরা সামনে রেখেছিলাম, ওরকমটাই কন্ট্যাক্ট হয়েছিল আর কি, যে আমরা অতনুকে সামনে রাখবো, যদি ধরা পড়ে তো সেই পড়বে। তো অর্জুন ধরলে তাকেই ধরবে, কিন্তু অর্জুন এটা বুঝতে পারবে না যে মেঘের আড়াল থেকে কে খেলছে। তো এমন করে বলে, অহনাও বুঝতে পারে যে বাবা বিশাল ব্যাপার। তো ওদিকে অর্জুন কিন্তু গাড়ি নিয়ে রওনা হয়ে গেছে থানার উদ্দেশ্যে। অর্জুন ঢুকেছে থানাতে। তো বলছে যে, কি খবর? তো মৃন্ময়, সুনন্দা এরা বলছে যে, স্যার এই শপের পেছনে অতনু আছে, ওকেই টাকা দিয়ে বলা হয়েছিল কাজটা করার জন্য, ওই মেটাল ডিটেক্টরটা বন্ধ করে দিয়েছিল। অর্জুন বলছে, সে এখন কোথায়? তো বলছে যে, ভেতরে বসিয়ে রেখেছি আপনার কেবিনে। অর্জুন যায় ভেতরে, অতনু বসে আছে চেয়ারে, চেয়ারটা একদম জোরে করে ঘোরায়। অতনু বলছে, স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন, বিশ্বাস করুন আমি এইসবের ব্যাপারে কিচ্ছু জানি না, টেরোরিস্ট অ্যাটাকের ব্যাপারে কিচ্ছু জানি না। আমার বাড়িতে টাকা এসেছিলো আর সঙ্গে এসেছিলো চিরকুট, যে কিছুক্ষণের জন্য ওই মানে 1 মিনিটের জন্য ওই ইয়েটা বন্ধ করে দিতে হবে, ওই মেটাল ডিটেক্টর, ব্যাস এইটুকুটাই আমি জানি, কিন্তু এর সঙ্গে যে টেররিস্ট অ্যাটাকের সম্পর্ক আছে বা কে এটা করেছে, আমি সত্যি কথা বলতে আমি কিচ্ছু জানি না। অর্জুন বলছে, কিছু জানো না, না তুমি কিছু জানো না, বলে এক চড় মেরে মাটিতে ফেলে দিয়েছে। বলছে, স্যার বিশ্বাস করুন, আমার টাকার খুব দরকার ছিল, বোনের বিয়ে দিতে গিয়ে প্রচুর ধার হয়ে গেছে, ধারটা শোধ করতে পারছিলাম না, আর যখন অতগুলো টাকা দেখি তখন না আমি মানে টাকার লোভটা সামলাতে পারিনি, আর কোনো কিছু ভাবিনি, আমি রাজি হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, আমি এর বেশি কিচ্ছু জানি না। বলে, কিছু জানো না, না তুমি কিছু জানো না, হ্যাঁ তুমি তো বিপদে পড়লেই, তার সাথে তুমি পরিবারকেও বিপদে ফেললে, তাদের কথাও একবার তুমি ভাবলে না, তাদেরকেও তো কেউ ছাড়বে না। আর তোমার বোন শ্বশুরবাড়ি থেকে মুখ দেখাবে কি করে, শ্বশুরবাড়ি থেকে তোকে কথা শোনানো হবে, তোমার মা মুখ দেখাবে কি করে যে তাদের ছেলে, তাদের বাড়ির ছেলে টেররিস্টদের সঙ্গে, উগ্রপন্থীদের সঙ্গে মিলে কাজ করছে? ছি ছি ছি, এটা তুমি মোটেও কাজ করনি, তুমি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তুমি এরকম করলে, আমি তোমাকে নিয়ে এসেছিলাম আর তুমি আমার সাথে বেইমানি করলে, তুমি এত বড় ইয়েটা ডিপার্টমেন্টের সাথে করতে পারলে? কি শপথ নিয়েছিলে এই উর্দিটা পরার সময়, এই পোশাকটা গায়ে পরার সময় কি শপথ নিয়েছিলে? এইসব কথা বলছে অর্জুন, তার আর কোনো কথাই শুনবে না, এবার অর্জুনকে শাস্তি দেবেই।
কারণ এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। ডিপার্টমেন্টের সাথে বেইমানি, টেরোরিস্টদের ঢুকিয়ে দেওয়া, কোনো ক্ষমা নেই। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।